শহরের একটি চিহ্নিত আবাসিক হোটেলে রেড দিল পুলিশ অফিসার রাহুল। যার একটা কক্ষে ঢুকে পুলিশ অফিসার তার প্রাক্তন মেঘলাকে দেখে চমকে উঠে বলল, মেঘলা তুমি এখানে? মেঘলাও অবাক হয়ে দাঁড়িয়ে রাহুলের দিকে তাকিয়ে বলল, তোমার স্বপ্ন তাহলে পূর্ণ হয়েছে রাহুল, তুমি পুলিশে চাকরি পেয়েছো তাই না? হ্যাঁ, আমি পুলিশে চাকরি করছি, কিন্তু আগে বলো তুমি এই হোটেলে কেন? আমার নিয়তি আমাকে এখানে নিয়ে এসেছে, আমার স্বামী আমাকে পতিতালয়ে বিক্রি করে দিয়েছে, এই আমার জীবন এখন। কথাটি শুনে এই রাহুল খুব চমকে উঠল। সে অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি বলছো তুমি? তোমার স্বামী তোমাকে বিক্রি করে দিয়েছে? হ্যাঁ, বিক্রি করে দিয়েছে। আমি এখন শুধুই ভোগের পণ্য। কিন্তু কেন? বাবা মারা যাওয়ার পর ভাই সংসারে কষ্ট করে দিন পার করছিলাম, এমন সময় আমার এক খালা আমার জন্য বিয়ের সম্বন্ধ নিয়ে আসলো। ঘরোয়া মোটামুটি আয়োজন করে আমার বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হলো, কিন্তু আমার পোড়া কপাল, বাসর ঘরে ঢুকতেই দেখলাম মানুষের চেহারার এক হায়নার ভয়ঙ্কর ক্ষুধার্ত রূপ। নববধূ মেঘলা বিছানার কাছে আসতে পেছন থেকে জড়িয়ে ধরে বিছানার উপরে ফেলে দিল তাকে বাহার। শাড়ি ধরে টানতে লাগলো। ক্ষুধার্ত হায়নার মতো ঝাঁপিয়ে পড়লো মেঘলার উপর। সে কিছু বুঝে ওঠার আগেই তার দেহটাকে খাবলে ভোগ করতে লাগলো তার স্বামী বাহার। অনেক স্বপ্ন নিয়ে সে বাসর ঘরে প্রবেশ করেছিল মেয়েটা, কিন্তু সব স্বপ্ন তার মুহূর্তের মধ্যেই ভেঙে চুরমার হয়ে গেল। তার চোখের জলে বালিশ ভিজল, কিন্তু তার স্বামীর মন গলাতে পারল না। সকালবেলা রুম থেকে বের হতেই রান্নাঘর থেকে মেঘলার শাশুড়ি মায়ারানী বের হয়ে বলল, এত দেরি হলো ঘুম ভাঙতে? নতুন এসেছো বলে আজ আর কিছু বললাম না, আগামীকাল খুব সকালবেলা উঠতে হবে, সবার জন্য জল খাবার রেডি করতে হবে, মনে থাকে জানো? এই সংসারের সমস্ত কাজ কিন্তু তোমার নিজ হাতেই করতে হবে। মেঘলা অবাক হলো এই ভেবে, বিয়ে যখন হয়েছে তার তখন সংসারের কাজ তো করতেই হবে, কিন্তু আমার শাশুড়ি এভাবে কথাটা আমাকে না বলে সুন্দর করে বুঝিয়ে বলতে পারতো। মেঘলার শ্বশুর কুদ্দুস ব্যাপারী সারা রাত মদ খায় আর জুয়া খেলে, টাকা হারিয়ে সকালবেলা এসে ঘুমায়, সারাদিন নাক ডেকে ঘুমাতে থাকে। দুপুর হয়ে গেল, এখনো উঠছে না। শ্বশুরের জন্য মেঘলা নাস্তার ট্রে নিয়ে তার বেডরুমে প্রবেশ করলো। বিছানার কাছে এসে বাবা বাবা বলে ডাক দিল। কুদ্দুস ব্যাপারী আস্তে আস্তে বিছানা থেকে উঠে চোখ কসলাতে কসলাতে বলল, কি ব্যাপার, তুমি এখন আমাকে এত সকাল সকাল ডাকছো কেন? বাবা, আপনার জন্য চা নিয়ে এসেছিলাম। কুদ্দুস মনে মনে কি যেন ভাবলো, তারপর বসা থেকে দাঁড়িয়ে ছেলের বউয়ের পাশে দাঁড়িয়ে বলল, আচ্ছা বৌমা, তোমার বড় ভাই তো তোমার বিয়ের সময় তোমাকে একটা গলার হার দিয়েছিল তাই না? ওই হারটা কি সোনার ছিল? হ্যাঁ বাবা, ওটা তো স্বর্ণের ছিল। কিন্তু কেন? বলছি তো, আগে বলো কতটুকু স্বর্ণ হবে ওখানে? প্রায় 1 ভরির উপরে হবে। ওই হারটা আমার মায়ের ছিল, আসলে পুরোনো দিনের, তাই অনেক খাঁটি। তোমার আম্মার ছিল? ও আচ্ছা, তো এতদিনে কি পরীক্ষা নিরীক্ষা করেছো কতটুকু স্বর্ণ? না, হঠাৎ পরীক্ষা করার কি প্রয়োজন বাবা? প্রয়োজন একটা আছে বৌমা, তুমি হারটা আমার কাছে নিয়ে এসো, আমি আমার পরিচিত স্বর্ণকার পরিমলের কাছ থেকে পরীক্ষা করে এক্ষুনি নিয়ে আসছি। মেঘলা আর কিছু না ভেবে নাস্তার ট্রে নিয়ে শ্বশুরের রুম থেকে বের হয়ে গেল। আর কুদ্দুস ব্যাপারীও একটা স্যাঁচরা হাসি দিয়ে ছেলের বউয়ের পেছনে পেছনে রুম থেকে বের হয়ে গেল। একটু পর মেঘলা গলার হারটি নিয়ে শ্বশুরের রুমের সামনে আসতে দেখলো শ্বশুর আগে থেকে রুমের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে। চিলের মতো ছো মেরে গলার হারটি চিনিয়ে নিজের হাতে নিয়ে বলল, আমি পরিমলের দোকানে যাবো আর আসবো, বেশিক্ষণ লাগবে না, তুমি আবার কারো কাছে কিন্তু বলো নাই কথা। বলেই দৌড়ে বাসা থেকে বের হয়ে গেল। মেঘলা হা করে চেয়ে রইল, কিছুই বুঝতে পারলো না কি হলো। ঠিক তখনই মেঘলার ননদ আয়শা মেঘলার পেছনে এসে দাঁড়িয়ে বলল, ভাবি, বাবা তোমার হাত থেকে কি নিয়ে দৌড় দিল? কি ছিল? মেঘলা বলল, না মানে আমার গলার হারটা নিয়ে গেছে স্বর্ণকারের দোকান থেকে পরীক্ষা করতে, বলল পরীক্ষা করে নিয়ে আসবে। কথা শুনে আয়শা মাথায় হাত দিয়ে বলল, ওটা আর কোনোদিনও এই বাসায় ফেরত আসবে? তুমি আমাদের কাছে কিছু না জিজ্ঞেস করে আব্বুর হাতে হারটা দিলে কেন? কি সর্বনাশ হবে? তুমি এমন করে কথা বলছো কেন? আব্বু এই হারটি বিক্রি করে মদ খাবে, জুয়া খেলবে। কথাটা শুনে মেঘলার মাথায় যেন চক্কর মারলো, বুঝতে পারলো তার সাথে ধোকা হয়েছে। আয়শা বলল, আর কোনো জিনিস তুমি আব্বু বা ভাইয়াকে দেবে না, তারা দুজনে একই ধরনের মানুষ। আয়শা তার রুমের দিকে চলে গেল। মেঘলা বুঝতে পারলো সে অনেক বড় একটা ভুল করে ফেলেছে। তার বড় ভাইয়া এমন একটা পরিবারে কেন তাকে বিয়ে দিল? ভাবতে ভাবতে সে তার রুমের দিকে চলে গেল। রাতে অস্থির হয়ে বাসার মধ্যে প্রবেশ করলো বাহার। ঢুকে মেঘলাকে বলল, এই তোমার গলার হারটা দাও তো। কোন হার? ওই যে সোনার হারটা, তাড়াতাড়ি দাও, আমার লাগবে, দরকার আছে, তুমি বুঝবে না। মেঘলা অবাক হয়ে দাঁড়িয়ে বলল, আগে বলুন কি হয়েছে আপনার? আপনি এমন ঘামাচ্ছেন কেন? আপনি কি অসুস্থ? আরে বাবা, আমার কি হয়েছে সেটা পরে জানলেও হবে, আমি আগে বলছি হারটা দাও, আমার একটুও সময় নেই। ওরা চলে আসবে। কারা আসবে? আর কি হয়েছে আমাকে বলবেন তো। এবার বাহার রেগে মেঘলা চুলের মুঠি ধরে বলল, এই তোকে কতবার বলেছি হারটা দে, তারপর তুই বারবার আমাকে এত এত প্রশ্ন করছিস কেন? দে বলছি। এ কি, প্লিজ আমার চুলের মুঠি ছাড়ুন, আমি প্রচন্ড ব্যথা পাচ্ছি, আমার কষ্ট হচ্ছে। ছাড়বো, তবে আগে তাহলে তাড়াতাড়ি তোর গলার হারটা দে। কিন্তু সেটা তো দুপুরবেলা বাবা নিয়ে গেছে, আর তারপর থেকে আর বাবা সারাদিনও বাসায় আসেনি এখনো। কথাটা শুনে বাহারের সারা শরীরে রক্ত গরম হয়ে গেল। সে মেঘলার গালে 5 আঙ্গুলের ছাপ বসিয়ে দিয়ে বলল, তুই আমার কাছে জিজ্ঞাসা না করে ওই হারটা কেন বাবার কাছে দিতে গেলি? ওই নেশাখোর জুয়ারি তো আজ সারা রাত মদ খাবে আর জুয়া খেলবে, ওই হার বিক্রি করে সব টাকা দিয়ে মস্তি করবে। আজকে তো তোকে আমি মেরেই ফেলবো। বলেই সে মারতে লাগলো মেঘলার পিঠে। মেঘলা চোখে জল ফেলতে ফেলতে
অনেক অনুনয় বিনয় করতে লাগলো, কিন্তু তার মন গলছে না। তোর গলার হার বিক্রি করে আজকে আমি আমার দেনা পরিশোধ করব, সেটা যখন করতে পারলাম না তখন তোকে আজ আমি বিক্রি করে দেব বলেই সে মেঘলার হাত ধরে টানতে টানতে তাকে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। সামনের রুমে আসতে বাহারের মা মায়েরানী দৌড়ে এসে চুলের মুঠি ধরে বলল, এই বেয়াদব মেয়ে মানুষ, আমি এত সময় অপেক্ষা করেছি তাই তোকে কিচ্ছু বলিনি, কারণ আমি চেয়েছি আমার ছেলে আসুক। কত ইচ্ছে ছিল তোর গলার হারটা আমি গলায় দেব, কত সুন্দর লাগতো আমাকে, কিন্তু তুই সেটা ওই হারামজাদার হাতে তুলে দিলি। এই বলে একটা চর দিল। মা ছেলের কথা শুনে মেঘলা বুঝতে পারলো আসলে এরা কত খারাপ মানুষ। সে তারপর শাশুড়িকে ধাক্কা দিয়ে চুলের মুঠি ছাড়িয়ে নিয়ে সাহস নিয়ে বলল, আমি অনেক সহ্য করেছি আপনাদের এসব নির্যাতন, আর না, আর সহ্য করব না। আপনারা এত খারাপ, একটা গলার হারের জন্য মা ছেলে আমাকে এভাবে নির্যাতন করবেন, এত লোভ, আমি আপনাদের পুলিশে দেব, আমি সব বলে দেব। তার কথা শুনে মা ছেলে দুজনে অবাক হয়ে গেল। তারপর তারা মা ছেলে দুপাশ থেকে চেপে ধরলো মেঘলাকে। নিজেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করেও ব্যর্থ হলো মেঘলা। বাহার বলল, মা, দুধ কলা দিয়ে ঘরে কাল সাপ পুষেছি, যে কোনো সময় সে সাপ ছোবল মারতে পারে। মা বলল, কিন্তু সাপের তো অনেক দাম, এটাকে বিক্রি করে দে। তারপর তারা ওর মুখ চেপে ধরে অন্যদিকে নিয়ে গেল। তারপর বাহার ওই হোটেলে নিয়ে এসে আমাকে বিক্রি করে দেয়। সেই থেকে প্রতি রাতে অসংখ্য খদ্দের কাছে রাতের রানী হয়েছি, তাদের মনোরঞ্জন করে পেট চালাচ্ছি। রাহুল বলল, অনেক ভালোবাসতাম তোমাকে, ধর্মের বেড়া জালে তোমাকে জীবন সঙ্গী হিসেবে পেলাম না, কিন্তু বিশ্বাস করো এখনো তোমার জন্য আমার মন কাঁদে, এখনো তোমাকে আগের মতোই চাই। তোমার সাথে যারা এমন অমানুষের মতো ব্যবহার করেছে, তোমার জীবনটা যারা নষ্ট করে দিয়েছে, তাদের উপর চরম প্রতিশোধ আমি নেব, চলো তুমি আমার সাথে। বলেই রেজাউল অনিমার হাত ধরে হোটেল কক্ষ থেকে বের হয়ে গেল। দরজা খুলতে মায়েরানী রাহুলকে দেখে ভয় পেয়ে চিৎকার দিয়ে ড্রয়িং রুমের ভেতরে ঢুকে গেল। মেঘলা ও রাহুল পেছন পেছন ড্রয়িং রুমের ভেতরে গেল। ভয়ে কাঁপতে কাঁপতে রানী বলল, স্যার, ও স্যার, বিশ্বাস করেন স্যার, আমি কিছুই করি নাই, যা করার বাহার আর বাহারের বাপ করছে। রাহুল বলল, ওদের ডাকো, এক্ষুনি ডাকো। রানীবালা বাহার ও বাহারের বাপ বলে ডাক দিল। বাহার ও কুদ্দুস ব্যাপারী বাসার ভেতর থেকে ড্রয়িং রুমে আসতেই পুলিশ দেখে চোরের মতো দৌড় দিতে চাইলো। রেজাউল হাতের পিস্তলটা বের করে ওদের দিকে তাক করে বলল, আর এক পা সামনের দিকে আগালেই দুজনের লাশ পড়ে থাকবে ফ্লোরে, সাবধান। তারা দাঁড়িয়ে ভয়ে কাঁপতে লাগলো। রাহুল বলল, মেঘলা, তুমি বলো ওদের কি শাস্তি দেব, ওদের কি ধরনের কি কঠিন শাস্তি দিলে তোমার মন খুশি হবে? মেঘলা বলল, কুকুর পায়ে কামড় দিয়েছে বলে আমি কুকুরের পায়ে কামড় দিতে পারি না, কিন্তু কুকুরকে মেরে ফেলতে পারি, যাতে আর কোনো কুকুর এরকম ইত্রামি না করে। ওরা আমার জীবনটা নষ্ট করে দিয়েছে, তাই এদের পুড়িয়ে ছাই করে দিতে পারি। আমাকে যেমন পতিতালয়ে বিক্রি করেছে, ওর বোনটাকে যদি পতিতালয়ে বিক্রি করে দেই, ওর বোনটা যদি প্রতি রাতে আমার মতো নতুন নতুন খদ্দের সাথে শোয়, তখনও কি করবে, কেমন লাগবে, ওর কি যন্ত্রণা হবে না? তেমন যন্ত্রণা আমি ওকে দিতে চাই। সবকিছুর একটাই সমাধান, রাহুল, ওটা আমার হাতে দাও, আমি ওর বুকে গুলি করব, ওর বুক ঝাঁঝরা করব। কথাটি শুনে তাড়াতাড়ি সবাই হাওমাও করে কেঁদে উঠল, অনুনয় বিনয় করে মাপ চাইতে লাগলো। তারা পুলিশ অফিসার ও মেঘলার হাতে পায়ে ধরে ক্ষমা চাইতে লাগলো। প্রিয় ভিউয়ার্স, ওদের মতো নরপশুদের কি শাস্তি হওয়া উচিত কমেন্টে জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গল্পটির রচনা ও পরিচালনায় অভিক।